হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। দেখো, আমরা আগের দিনে সায়েন্সের প্রথম ক্লাস করেছিলাম, আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাসের থেকে কয়েকটা কোশ্চেন আমি প্রথমে আলোচনা করব, যাতে তোমাদের রিভিশনটা ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে? তো আর যারা চ্যানেলে নতুন আছো, নতুন যারা ভিডিওটা দেখছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রতিদিন সায়েন্সের ক্লাস দেওয়া হবে। প্রতিদিন হয়তো হবে না, কিন্তু এক একদিন পর পর আমি তোমাদের পূর্ণ সায়েন্সটা কভার করে দেবো। ঠিক আছে? পূর্ণ সায়েন্সটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে এনামেল কী কী দ্বারা তৈরি? এনামেলে কী কী থাকে বলেছিলাম? ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড বেশি পরিমাণে থাকে, ক্যালসিয়াম অক্সাইড বেশি পরিমাণে থাকে, লিখেই দিই, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ। একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম কি? আমি তোমাদের কমেন্টে বলতে বলেছিলাম, কিন্তু আমার যেহেতু সাবস্ক্রাইবার বেশি নেই, তাই কমেন্টে কেউ বলোনি। তোমরা যে কজন রয়েছে সেই কজন তো কমেন্টটা করতে পারতে। লুপ্তপ্রায় অঙ্গ হলো কি? অ্যাপেন্ডিক্স। দন্তসূত্র। আগের দিন আমরা যে দাঁতের যে ভাগগুলো পড়েছিলাম, তার মধ্যে ক প্রকারের দাঁত ছিল? 4 প্রকারের। কি কি? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। 4 প্রকারের দাঁত ছিল। এদিকে 8টা, এদিকে 8টা, নিচে যেরকম 16টা থাকে, ওপরে সেরকম 16টা। এখানে দন্তসূত্রটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল 2 1 2 3 বাই 2 1 2 3। এবার বলো, বুঝতে পারছো কোন দাঁতটা কোনটা? ইনসেজার, কেনাইন, প্রিমোলার, মোলার। 2 1 2 3 বাই 2 1 2 3। আর বাচ্চাদের কি বলেছিলাম? বাচ্চাদের কটা দাঁত থাকে? বাচ্চাদের থাকে 20টা। বাচ্চাদের 20টা দাঁত থাকে। 20টা দাঁত কী কী থাকে? বাচ্চাদের কোনটা দাঁত থাকে না? বাচ্চাদের অগ্রচবর্ণক বা প্রিমোলার দাঁতটা থাকে না। তাই বাচ্চাদের দন্তসূত্র হবে 2 1 0 3 বাই 2 1 0 3। ঠিক আছে? স্মাইলিং টিথ কোনগুলোকে বলা হয়? সামনের দুটো দাঁত। সামনের দুটো, আমরা যদি হাসলে কোন দাঁতগুলো বেরিয়ে আসে? আমাদের সামনের দাঁতগুলো বেরিয়ে আসে। তাই সামনের দাঁতগুলো কি বলা হয়? স্মাইলিং টিথ। ঠিক আছে? আর প্রোটিন পাচনের পর কিসে পরিণত হয়? কি বলেছিলাম আগের দিন? প্রোটিন পাচনের পর কিসে পরিণত হয়? প্রোটিন পাচনের পর পরিণত হচ্ছে, বলো, অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? সরি, কোথায় লিখে দিলাম? স্মাইলিং টিথের জায়গায় লিখে দিয়েছি। কিসে পরিণত হয়? অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? তো চলো, আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আমরা দাঁত আমাদের কমপ্লিট। এরপরে কি ছিল? এরপরে ছিল জিভ। আজ আমরা জিভটা নিয়ে পড়বো। ঠিক আছে? জিভ। ঠিক আছে? দেখো, আমাদের জিভটা কিসের সঙ্গে যুক্ত থাকে? জিভটা, প্রথমে বলি, জিভটা হচ্ছে একটা পেশিযুক্ত অঙ্গ। পেশিযুক্ত অঙ্গ। জিভটা হলো একটা পেশিযুক্ত অঙ্গ। জিভটা আমাদের ভিতর দিকে, এই যে গলার ভিতর দিকে থাকে, এই গলার ভিতর দিকে কি দিয়ে আটকানো থাকে? একটা হাইওড হাড় আছে, হাইওড হাড়। সেই হাইওড হাড়ের সঙ্গে আমাদের জিভটা যুক্ত থাকে। HYOID, হাইওড হাড়ের সঙ্গে আমাদের জিভটা পেছন দিকে যুক্ত থাকে। এবার যদি বলা হয় জিভটা কতটা লম্বা হয়, দেখো, জিভটা হচ্ছে এভারেজ 10 সেন্টিমিটার লম্বা। জিভ এভারেজ 10 সেন্টিমিটার লম্বা। এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। জিভটা কোথায় আটকানো থাকে? জিভটা আমাদের পিছনের দিকে হাইওড হাড়ের সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে? আর জিভ আমাদের আর কি কাজ করে? জিভটা কি কাজ করে? জিভটা আমাদের বিভিন্ন প্রকার টেস্ট বুঝতে আমাদের সাহায্য করে। দেখো, প্রথমে তাহলে একটা জিভের নর্মালি আমি একটা ছবি এঁকে নিচ্ছি। ঠিক আছে? এই ধরো জিভ। ঠিক আছে? জিভ তো এরকমই হয়। তো আমরা আলোচনা করব জিভের কোন জায়গাটায় কীরকম টেস্ট আমাদের অনুভূতি হয়। ঠিক আছে? প্রথমে আসি এই সামনের এই ডগাটা। ঠিক আছে? এখানটায় কি হয়? এখানটাতে হচ্ছে মিষ্টি অনুভূত হয়। এখানটাতে মিষ্টি টেস্টটা আমরা এখানটায় পাই। ঠিক আছে? তারপর এই একদম ভিতরের দিকে, এই একদম ভিতরের দিকটা, এই দিকটা, এখানটাতে কি, এই দিকটায় আমরা হচ্ছে তেতো। ঠিক আছে? তারপর এই যে এই দুটো পাশ, এইখানটা আর এখানটা, এখানটায় কি, এখানটায় আমরা হচ্ছে টক, টকের টেস্ট পাই আমরা ওখানটাতে। ঠিক আছে? আর হচ্ছে এই যে সামনের এই যে মিষ্টির এইখানটা আর এইখানটা, এখানটাতে কি আমরা পাই? এখানটাতে পাই আমরা
নোনতা, ঠিক আছে। আর এই মাঝখানটা বাকি রইলো, যে মাঝখানটা কি, উমামিটাকে কি বলে, এই উমামি টাইপ কিছু একটা, ঠিক আছে, উমামি, বোঝা গেল। একদম এই ভিতর দিকে হচ্ছে তেতো, এই শেষের দুপাশটাতে হচ্ছে টক, মাঝখানটা উমামি, আর এখানটা হচ্ছে নোনতা, আর এখানটা হচ্ছে মিষ্টি, সামনেটা হচ্ছে মিষ্টি, ঠিক আছে, বোঝা গেছে। তো এবার এটা মুছে দিচ্ছি, জিভ আমাদের কমপ্লিট হয়ে গেল, ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে। জিভ আমাদের কমপ্লিট। আর কি থাকে মুখের মধ্যে, কি বলেছিলাম, জিভ ছাড়া থাকে দাঁত, জিভ, একটা থাকে লালা গ্রন্থি, লালা গ্রন্থি, ঠিক আছে। মুখের মধ্যে লালা গ্রন্থি, আমাদের প্রথমেই কোশ্চেন আছে যে মুখের মধ্যে লালা গ্রন্থি কটা থাকে। মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে 3টি, মুখের মধ্যে লালা গ্রন্থি থাকে 3টি, বলতে 3 জোড়া, ঠিক আছে, 3 জোড়া, দুটো 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 করে থাকে, 3 জোড়া, টোটাল যদিও হচ্ছে 6টা, ঠিক আছে, 3 জোড়া লালা গ্রন্থি থাকে। কি কি, 1 নাম্বার হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। 2 নাম্বার হচ্ছে সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি, সাবল্যাঙ্গুয়াল, সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি। আর 3 নাম্বার হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, সাব ম্যান্ডিবুলার, সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে। তাহলে কত রকমের থাকে, 3 রকমের থাকে। প্রথমে প্যারোটিড গ্রন্থি, তারপর সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি, হচ্ছে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। এবার দেখবো যে প্যারোটিড গ্রন্থিটা কোথায় থাকে। প্যারোটিড গ্রন্থিটা কোথায় থাকে, আমাদের যে মুখ থাকে না, দুপাশে কান থাকে, সে কানের ওখানে থাকে প্যারোটিড গ্রন্থি, কানের কাছে থাকে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। কটি থাকে, 2টি, দুদিকে 2টি থাকে, ঠিক আছে। এবার সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি, সাবল্যাঙ্গুয়াল কোথায় থাকে, এই যে আমাদের যে জিভটা আছে না, জিভের ওখানে দেখবে, জিভটা উপর দিকে উল্টাবে, এরকম করে তুলবে, দেখবে ওইখানটাতে লাগানো থাকে না, ছোট মতো একটা ওইখানটা করে আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটার অবস্থান যদি কোথায় বলে, এটার অবস্থান হচ্ছে জিভের নিচে, সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি। আর সাব ম্যান্ডিবুলার গ্রন্থিটা কোথায়, নিচের দিকে মাড়ির কাছে থাকে, নিচের মাড়ির কাছে, ঠিক আছে। এইটাও থাকে 2টি, আর এটাও হচ্ছে 2টি। সব থেকে বড় যদি বলা হয়, তাহলে হচ্ছে এই প্যারোটিডটা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে। প্যারোটিড গ্রন্থিটা হচ্ছে সব থেকে বড়। আর হচ্ছে সব থেকে ছোট যদি বলে, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। এবার দেখো, এবার লালা যে বানাচ্ছে, আমাদের মুখে যে লালা হচ্ছে, লালাটা কোন কোন গ্রন্থিটা সব থেকে বেশি লালা বানায়। আমরা 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 যদি বলি তাহলে এইটা বড়, তার মানে এটাই বড়, বেশি লালা বানাবে না, সব থেকে বেশি লালা বানায় এই যে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, এটা সবচেয়ে বেশি লালা বানায়, ঠিক আছে। লালার পিএইচ মান কত, কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে, লালার পিএইচ মান কত, লালার পিএইচ মান 6.2 থেকে 7.6, লালার পিএইচ মান হয়ে গেছে। তো এটা মুছে দিচ্ছি। এখানে আরেকটা জিনিস তোমরা নোট করবে, ঠিক আছে, একটা জিনিস নোট করে রাখো, তাহলে তোমাদের এই পিএইচ মানগুলো কোনটা কি ধরনের সেটা মনে রাখতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। এটা দেখো, নোট করে নাও, এরকম নোট বলে তোমরা লিখে নাও, ঠিক আছে, নোট বলে তোমরা লিখে নাও এখানে, যে আমাদের পিএইচ মানগুলো বলেন, পিএইচ মানগুলো হয় কোনটা আম্লিক কোনটা ক্ষারীয়, ঠিক আছে, সেটা তো বুঝতে তোমাদের সুবিধা হবে। যার পিএইচ মানটা হচ্ছে, যার পিএইচ মানটা কি 7, যার পিএইচ মানটা 7, সেটা হচ্ছে নিউট্রাল, যার পিএইচ মান 7 সেটা হচ্ছে নিউট্রাল। আর যার পিএইচ মানটা হচ্ছে 7-এর থেকে বেশি, 7-এর থেকে বেশি হলে কি হয়, 7-এর থেকে বেশি হলে হচ্ছে ক্ষারীয় হয়, ঠিক আছে। আর হচ্ছে যার পিএইচ মান 7-এর থেকে কম, সেটা হচ্ছে কি, সেটা হবে আম্লিক, ঠিক আছে, হয়েছে। লালার মধ্যে কি থাকে, লালার মধ্যে কি থাকে, লালার মধ্যে থাকে জল প্লাস এনজাইম থাকে, এনজাইম,
এই এনজাইমটা কি করে? এনজাইমটা আমাদের পাচনে সহায়তা করে। ঠিক আছে? আর লালার এনজাইমে কি পাওয়া যায়? এখানে একটা কোশ্চেন এসেছিল যে আমাদের যে মুখের মধ্যে যে লালা বেরোয়, সেই লালার এনজাইমে কি থাকে? লালার এনজাইমে থাকে এমাইলেজ। এমাইলেজ, লালার এনজাইমে থাকে এমাইলেজ। এর আরেকটা নাম আছে, এটাকে টায়ালিনও বলা হয়, টায়ালিন। টায়ালিন। ঠিক আছে, বোঝা গেছে? চলো, তোমরা সাথে সাথে এগুলো লিখতে লিখতে যাবে কিন্তু, ঠিক আছে? বারবার প্রতিদিন বলছি, তোমরা এগুলো আমার সাথে সাথে লিখে নেবে। তাহলে ভিডিওটা পজ করবে, পজ করে পুরোটা লিখে নেবে, না হলে কিন্তু পরে সমস্যায় পড়বে, মনে থাকবে না, ভুলে যাবে। আর ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তোমরা যে কজন আমার সাথে যুক্ত হয়েছো তোমরাও একটা করে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাস তোমাদের কীরকম লাগছে, আমার ক্লাসে আরও কীরকম ইমপ্রুভ করা উচিত, তোমাদের কি দরকার। তোমরা যদি কমেন্টে আমাকে বলো তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? তাই কমেন্টটা করে বলবে যে তোমরা আর কীরকম মতো করে চাইছো, আমার পড়ানোটা তোমরা বুঝতে পারছো কি না, তোমাদের কতটা দরকার, আর কি দিতে পারি আমি, ঠিক আছে? তোমরা এগুলো বলবে, তাহলে আমার সুবিধে হবে আরও। ঠিক আছে, দেখো, কার্বোহাইড্রেটের আরেকটা অংশ হচ্ছে স্টার্চ। এই স্টার্চের পূর্ণ পাচনকে কি বলা হয়? এই যে স্টার্চ, এই স্টার্চের পূর্ণ পাচন হচ্ছে গ্লুকোজ। স্টার্চের পূর্ণ পাচন হচ্ছে গ্লুকোজ। আর স্টার্চটাকে, এই যে স্টার্চ, কার্বোহাইড্রেটের একটা অংশ হলো স্টার্চ, এই স্টার্চটাকে ভাঙতে সাহায্য করছে কে? এই যে মুখের মধ্যে যে লালা থাকে, টাইলিন নামক যে এনজাইমটা, সেটা হচ্ছে এটাকে ভাঙতে সাহায্য করছে। ঠিক আছে, স্টার্চের পূর্ণ পাচন হচ্ছে গ্লুকোজ। আর কার্বোহাইড্রেট স্টার্চ থেকে হচ্ছে গ্লুকোজ। হ্যাঁ, তোমরা এখানে বলো যে গ্লুকোজের রাসায়নিক সংকেতটা কি, লিখে নাও। গ্লুকোজের রাসায়নিক সংকেত হচ্ছে কি জানো? C6H12O6। ঠিক আছে, এটা গ্লুকোজের রাসায়নিক সংকেত C6H12O6। ঠিক আছে, তো ছোটো ছোটো সেশন হবে। তো আজকে আমি এখানেই শেষ করলাম, লালাগ্রন্থিটা এখানে শেষ। আর একটু বাকি আছে, পরের দিনে আমি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তোমাদের লালাগ্রন্থিটা কমপ্লিট করে দেবো। লালাগ্রন্থি কমপ্লিট হয়ে গেলে আমাদের যে মুখটা ছিল সেই মুখটা কমপ্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে পরের দিন আবার গ্রাস নালীটা শুরু করবো। গ্রাস নালী থেকে সম্পূর্ণ পাচনটা তোমাদেরকে 3-4 দিন লাগবে কমপ্লিট করতে। ঠিক আছে ভাই, আমার তো বেশি সময় নেই, 3-4 দিন লাগবে। 3-4 দিন তোমরা একটু ধৈর্য ধরে দেখবে। তো চলো, আজকের ক্লাস এতদূর পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওয়। ভালো থাকবে, বাই।